আমার বিধাননগরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদযাপনে এসেছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। আমি ওনার বক্তৃতা বা আরও ভালো করে বললে বলা যায় যে ওনার বক্তব্য সম্পূর্ণটা রেকর্ড করে এই ভিডিওটা বানিয়েছি। আপনাদের আমি একটাই অনুরোধ করব যে বক্তৃতাটা সম্পূর্ণটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত পলিটিশিয়ানের মধ্যে তফাৎটা কোথায়। ভিজুয়াল প্রেজেন্টেশন দুখানা দেখলাম, এক্সেলেন্ট। এবার একটু অডিও সেরিব্রাল হতে হবে, আমার তো কোনো ভিজুয়াল নেই, সুতরাং লেটস থিঙ্ক অ্যাবাউট অ্যান অডিও সেরিব্রাল প্রেজেন্টেশন। তো ভেরি ইন্টারেস্টিং, ভালো লাগলো শুনে যে আমার এই স্কুলের অগ্রজ দেবাশিস বাবু, শ্রদ্ধেয় মিস্টার দেবাশিস সেন, নমস্কার। অগ্রজদের আমার প্রণাম, মাতৃশক্তিকে আমার প্রণাম, অনুজ যে কজন আছে তাদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে সত্যি ভালো লাগলো, কতটা করে উঠতে পারবো আমরা জানি না, তবে এইটুকু ঘটনা দেবাশিসবাবুর সাহায্য আমরা নিচ্ছি। আমরা ওনার অতীতের চাকরি যা করেছেন, যা যা প্ল্যানিং করেছেন সে সম্বন্ধে আমরা অবগত। কতগুলো জিনিস যেটা আমার খটকা লাগে, আজকে বিধাননগরের এই বেহাল অবস্থা খালি আমার আগের সরকারকে দোষ দিলে হবে না। আগের সরকারকে আঙুল দেখালে মনে রাখতে হবে 3টে আঙুল কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। আমরা প্লাস্টিক ব্যবহার করি, সরকার সেটা বলে দিয়ে যায়নি। তো আমার একটা স্লোগান আছে, যখন বিধানসভার আমি প্রচারে নেমেছিলাম, চলুন পুরনো দিনেই ফিরে যান, থলে নিয়েই বাজার যান। তো এটা আমার স্লোগান, আমি বারবার বলে যাই, যে কোনো মঞ্চ থেকে প্রত্যেকবারই বলি, কিন্তু কোথায় কে শোনে। যদি আমি নিয়ম করি তার পরের দিনই নাম করি বলবো বামপন্থীরা, আমার বলতে কোনো লজ্জা নেই। বামপন্থীরা চলে আসবে, ভাই প্লাস্টিকের বিক্রেতাদের কি হবে। আমি যদি এভিকশন ড্রাইভে যাই তখন বলবে এদের পুনর্বাসন দরকার। ফুটপাথের ওপর যারা বসে আছে তাদেরকে যদি বলি যে আপনাদের ঠেলা গাড়িতে আসতে হবে, তখন আবার ওই বামপন্থীরা চলে এসেছিল আমার কাছে, এসে বললো ওদের ঠেলা গাড়ির পয়সা কে দেবে। আমি পরবর্তী প্রশ্ন ওদেরকে করেছিলাম, তারপরে আর ফিরে আসেনি, যে যা ধর্ষণকারীকে রিহ্যাবিলিটেট কি করে করবো একটু বলে দেবেন, তার জন্য কি আরো কিছু দিতে হবে? তো রিহ্যাবিলিটেশন জিনিসটা না, আমাদের মহানুভবতা আর রিহ্যাবিলিটেশনের মধ্যে একটা লক্ষণ রেখা আছে। এই লক্ষণ রেখাটা মাঝে মাঝে কারুর কারুর চোখে পড়ে, আর কারুর কারুর চোখে খুব গাঢ় হয়ে যায়। আমার বিধাননগর যেটা দেবাশিস বাবু দেখালেন, সেটা কিন্তু সবার ভালো লাগলো দেখতে, কিন্তু সেটা করতে গেলে কিছু কিছু কঠিন কড়া পদক্ষেপ নিতে হবে। আমি সেই পদক্ষেপে চাই আপনাদের সহযোগিতা। এটা হচ্ছে বিধাননগরকে সুন্দর করার জন্য যেটুকু কর্তব্য সেটুকুর জন্য। আর দেবাশিস বাবু আপনার সাহায্য আমরা নেব। খুব বাচ্চা ছেলে রবি আগরওয়াল, কিন্তু ভালো ছেলে, উনি চেনেন আপনাকে, আপনার থেকে বহু বহু জুনিয়র কর্মক্ষেত্র, আপনি মনে হয় যখন কর্মক্ষেত্রে ছিলেন তখনও জয়েন করেছিল কেন তাও জানি না। বলতে সাহস পেলাম একই স্কুলের প্রাক্তনী বলে, সেটা আমি জানতাম না, আমার আবারও প্রণাম নেবেন। এবার আসি যে জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত। আমি বিধাননগরে আমার বাবা বাড়ি বানিয়েছিলেন 1978 সালে। আমি তখন পড়ুয়া, সুতরাং আমি অনেক পরে এসেছি, হস্টেলে থাকতাম। মা বাবারা বেশ অনেক আগে এসে, ঠিক এক্স্যাক্টলি কতদিন মনে নেই, তবে 80-র দশকে তো নিশ্চয়ই। তারপর থেকে এখানে থেকে গেছেন বহুদিন ধরে। বিধাননগরে যে ছোট ছোট বাড়িগুলো তৈরি হয়েছিল সেগুলো 3 কাঠা 4 কাঠা আর 5 কাঠা তৈরি হয়েছিল। ম্যাক্সিমাম 3 তলা হতে পারে, কি 4 তলা আমি জানি না, মনে হয় 3 তলায় ম্যাক্সিমাম হাইট, 3 তলা। তাহলে 3 তলায় ভেবে দেখুন যে 3টে পরিবার থাকে, তাহলে 12 জন থাকতে পারে। এখন আমরা G+4 করে দিচ্ছি এবং সেটাকে দুভাগে ভেঙে দিন, সেটা প্রত্যেকটা দুটো দুটো করে টুইন ফ্ল্যাট থাকছে। তাহলে এক একটা বাড়িতে বা এক একটা প্লটে এখন কম করে 48 থেকে 64 জন থাকছে। চাপ তো বাড়বেই, জলের চাপ আছে, জলের সুবিধাও আছে। আমাদের পৌরপিতা পৌরমাতারা খুবই আগ্রহী, এদের একাগ্রতার অসুবিধা নেই, ফোন করলেই ফেরুলের সাইজ বাড়িয়ে দেয়, পরে একটু QR কোডে পেমেন্ট লাগে। আমিই করেছি, করতে বাধ্য হয়েছি। কেন, আমার বাড়িতে এখন মাত্র 2টি প্রাণী থাকে, আমি এবং মা। আমার ওয়াইফ অনেক দূরে থাকেন, রায়গঞ্জ মেডিকেল কলেজে, সুতরাং মাত্র 2টি প্রাণী থাকি আমরা। আমাদেরও দোতলা বাড়ি আছে, আমার দাদা বিদেশে সেটেলড,
উনি ইউকেতেই থাকেন, 2 বছরে একবার আসেন 15 দিনের জন্য। জলের অপব্যবহার আমার বাড়ি থেকে একটু হয় না, বাকিদের অপব্যবহারের প্রতাপটা আমার বাড়িতে এসে পড়ে। তো যখন দেখলাম সবাই ফেরুল বেশি করে নিয়েছে, তখন আমি আর কেন বেড়ার উপরে থাকি, সবাই মিলে বেড়ার ভেতরে ঢুকে পারি। সেই অ্যানিমাল ফার্মের গল্প মনে পড়ে যায়, জর্জ অরওয়েল। তো আমিও বেড়ার মধ্যে ঢুকে পড়লাম। এবার নাও গোলপোস্ট যেন সবার এক হয়, সবারই ফেরুল বড়। তো ছোট ফেরুল কিন্তু বিধাননগরে আর নেই। পরবর্তী জিনিসটা হচ্ছে গাড়ি, যেটা বললেন, একটা পরিবারের একটা গাড়ি হলে চলবে না, একটা মান সম্মানের ব্যাপার আছে না। 3 রকম গাড়ি দরকার, ছোট গাড়ি, একটা মেজো গাড়ি, একটা বড় গাড়ি, একটা সেডান, একটা এসইউভি, আর একটা ব্যাটারি অপারেটেড। এখন ওটাই ইন থিং। একটা ই ভেহিকল না থাকলে কিন্তু ঠিক হালে পানি পাবেন না আপনি। এখন 3টে করে গাড়ি কেনার সময় কিন্তু গ্যারেজের কথা কেউ মাথায় নেই, কিনে ফেলে রাস্তা দেখে বলবে কোথায় নিয়ে যাব। সিমিলার জিনিস হচ্ছে আমাদের স্কুলগুলো। বিধাননগরে স্কুলগুলো তৈরি হয়ে গেছে। দেবাশিস বাবু আছেন, নতুন একটি শহরের দায়িত্বভার নিয়েছিলেন। এই পুরনো শহরের সঠিক দায়িত্বভার কেন নেননি তাই ভাবছি। এখানে স্কুল তৈরির পারমিশন দেওয়া হয়, পার্কিং এর কোনো কিন্তু লেখালেখি হয় না। কারোর পার্কিং স্লটের কোনো দরকারই নেই। কোথায় এসে বাস দাঁড়াবে, আপনার বাড়ির সামনে দাঁড়াবে, কি আছে, এই তো 2 মিনিটের জন্য। স্যার, বাঙালির কাছে 2 মিনিটটা সাংঘাতিক জিনিস, বাপরে বাপ। যখন আপনি চা গরম করতে 2 বার দিয়ে দেখবেন না, 4 বার 30 সেকেন্ড, তখন দেখবে মনে হয় বাবা এত লম্বা 2 মিনিট। আর যখন রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকবেন 118 দেখে মনে উড়ে পা শেষই হচ্ছে না, তো তাকিয়ে থাকবেন। তো 2 মিনিটও কিন্তু অনেকখানি জিনিস। আর বাসগুলো কোনোটাই 2 মিনিটের জন্য দাঁড়ায় না, প্রায় ঘন্টা দেড়েকের জন্য দাঁড়ায়। যে স্পেশালি পূর্বাচল, ক্রমাগত কমপ্লেন আমার কাছে। কি করব, স্কুল তুলে দেবো? যারা কমপ্লেন করছে তাদেরই ছেলে ফের আবার ওখান থেকে পাস করেছে। যতদিন পড়তো কমপ্লেন করেন, যেই পাস করে গেল কি করব? সেই বাসগুলো আবার যাবে কোথায়? সেগুলো স্কুলের সামনে থেকে সরে কোথায় চলে আসে? রামকৃষ্ণ আইল্যান্ডের পেছনে। আপনি দেখবেন লাইন দিয়ে বাস। যত রকম ট্রাভেলস অপারেটেড হয়, যাদের মালিকরা বিধাননগরে থাকে, আমার আপনার মতনই, তাদের গাড়ি কিন্তু জ্যোতি বসুর যে পুরনো বাড়ি, এখন যার নাম ইন্দিরা ভবন, আগেও তাই ছিল, মধ্যে জ্যোতি বসুর বাড়ি হয়ে গেছিল। চারপাশে দেখবেন সুন্দর বড় বড় বাসের পার্কিং স্লট। গভীর রাত্রে গিয়ে দেখবেন সেটা আবার বারে পরিণত হয়ে যায়। আমি নাম দিয়েছি কারবার। তো কারবার চলে এখন বিধাননগরে। কারবার সেটাও জানি না, কে মালিক সেটাও জানি না। ভেতরে গেলে পেয়ে যাবেন, যারা ওই স্বাদে চলতে চান পেয়ে যাবেন। বার বন্ধ হয়ে গেল, কারবার খোলা থাকে। আমি এটা নিয়ে চিন্তিত, পার্কিং স্লট নিয়ে। প্রবলেমটা আমরাই তৈরি করেছি। বিধাননগরে সবাই মিলে কি সংকল্প নিতে পারবেন যে এক্সট্রা যে কটা গাড়ি আছে টো করে নিয়ে চলে যাব? আপনার বাড়িও কিন্তু সেই লিস্টে থাকবে। যদি থাকেন তাহলে এরকম প্রেজেন্টেশন দেখবো, না হলে দেখবো না। দেখে হিংসে হলো। আমাদের ব্লকে কদিন আগে একটুখানি হালকা আগুন লেগেছিল। কদিন মানে প্রায় মাস 3 আগে। রাত্রেবেলা আমরা সবাই বেরিয়ে পড়লাম, কিন্তু সবাই বেরিয়ে কাছাকাছি বাড়ি চলেন। যেটা একজনই খালি পৌঁছতে পারলো না, তার নাম ফায়ার ব্রিগেড। কেন, সে কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছে। দাদা এই ডান দিকের গাড়িটা তো সরছে না, আমি কি করে সরাবো? তাকে ফোন করলাম, সে তো ঘুমোচ্ছে। বাড়িতে টাচ করলে আবার আওয়াজ বেরোতে আরম্ভ করছে, আবার সবাই ভয় সরে যাচ্ছে। তো এই অসুবিধার মধ্যে আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেড ঢোকার অব্দি রাস্তা নেই। ভাবুন, এটা আমার আপনার তৈরি, কোনো রাজনৈতিক দল বলে দিয়ে যায়নি। দোষ দেওয়া খুব কঠিন, খুব সহজ কাজ, ঠিক কাজটা করা খুব কঠিন। তো আমরা এই সংকল্পগুলো নিয়ে, এক, প্লাস্টিক, আমরা বারবার বলছি প্লাস্টিক বর্জন করুন। বারবার বলছি গাড়ির সংখ্যা কমান। আপনার চাহিদার থেকে গাড়ি বেশি কেন? আর যদি গাড়ি বেশি থাকে, পয়সা আছে, হতেই পারে, তাহলে গ্যারেজটাও কিন্তু সেভাবে আপনি ভাড়া নিন। প্রচুর বাড়ি আছে যেখানে বৃদ্ধারা থাকে, তাদের ড্রাইভওয়েটা বা গ্যারেজওয়েটা ভাড়া নিন, পয়সা দিন, তাদেরও একটু লাভ হয়। রাস্তাটা কিন্তু সবার জন্য, আপনার গাড়ির জন্য নয়। আবার দাবি করে আমার বাড়ির সামনে কেন রেখেছেন? আমি বলি আপনার বাড়ির সামনেটাও আপনি কি কিনে নিয়েছেন? সেটা আমি জিজ্ঞেস করতে ভয় পাই। বয়স্ক লোক বলে সুতরাং রাখা যাবে না। তো এই জিনিসগুলো নিজেরা ঠিক করি। আমার বিধাননগর যখন বলছেন, তো আমরা সবাই মিলে ঠিক করা উচিত। সেগুলো পরের জন্য আপনাদের শ্বেতপত্রে থাকে। দেখি না কতজন এগিয়ে আসে, পুরো সই থাকে কিনা। প্রত্যেকের বাড়ি যাবো, কিন্তু কটা গাড়ি চেক করবো।
শেষ কথাটা বলি, জনবৈচিত্র্য, জনসন্তুলন, বৈচিত্র্যের কথা বলতে বাধ্য হব। আমি সংকীর্ণতায় ভুগি না, ভাবি না। আমরা আলটিমেটলি সবাই ভারতীয়, সেটা বুঝি, সেটা আমাদেরকে আলাদা করে বোঝাতে হবে না। কিন্তু যে চরিত্র নিয়ে বিধাননগর তৈরি হয়েছিল, সেই চরিত্র কিন্তু আমি আপনি বাঙালিরাই শেষ করেছি। এটা আমাদের এখানে যারা হিন্দি ভাষী আছে, আমাদের ভাই বোনেরা, তাদেরকে আমি অপবাদ দেব না। তাদেরকে কিন্তু আমরাই ডেকে এনেছি। আমরা বাড়ি যখন বিক্রি করি তখন বেশিরভাগ সময় সে ডিস্ট্রেস সেলিং হয়। আমার আপনার ছেলেমেয়েরা আজকে ভারতবর্ষকে ভালোবাসে না। আমি রাষ্ট্রবাদী, আমিও বিদেশে বহুদিন কাজ করেছি। আমার দাদার সঙ্গে দৈনন্দিন ঝগড়াটা ওই ক্ষেত্রে। যে ভারতীয়র প্রথম উপলক্ষ হচ্ছে কত তাড়াতাড়ি ভারতবর্ষের পাসপোর্টটাকে ত্যাগ করা যায় আর কত তাড়াতাড়ি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের পাসপোর্ট পাওয়া যায়, সে ভারতবাসী। আমার ছেলে হলো রাষ্ট্রবাদী নয়, সে ভারতীয় নয়। দয়া করে আপনারা গর্বিত হবেন না। আমার মেয়ে না ওহাইও ক্লিভল্যান্ডে আছে। হ্যাঁ, আমার মেয়ের যে বাড়িটার মধ্যে সুইমিং পুলও আছে। আর কেউ কেউ আবার বলে, জানেন তো, ছেলে বাড়ি বানিয়েছে, গলফ কোর্স বানিয়েছে। কেন বানিয়েছে আমি জিজ্ঞেস করি, কি দরকার? কিন্তু মা বাবা গর্বিত। তো আপনারা যদি গর্ববোধ করেন আপনারা যে আপনার ছেলে মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে বা পশ্চিম ইউরোপে আছে, তাহলে রাষ্ট্রবাদের কথা ভুলে যান। আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আমার কাছে সে ভারতীয় নয়। সে ভারতবর্ষের পাসপোর্ট পরিত্যাগ করেছে, ভারতবর্ষকে পরিত্যাগ করেছে, এই মাটিকে পরিত্যাগ করেছে। আমাদের কাছে এটা মায়ের মাটি, আমরা ভারত মাতার পূজারী। যে লোক তার নিজের মাকে পরিত্যাগ করতে পারে, মায়ের ভূমির পাসপোর্ট পরিত্যাগ করতে পারে, মায়ের ভাষা পরিত্যাগ করতে পারে, মায়ের সংস্কার সংস্কৃতির পরম্পরা পরিত্যাগ করতে পারে, সে কোনোদিনই দেশকে ভালোবাসে না। সে নিজেকে খালি ভালোবাসে, সে মা বাবাকেও ভালোবাসে না। মা বাবারা এখানে থাকছেন, বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে লবণ হ্রদ। বেশিরভাগ বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, দোতলায় থাকেন, দেখবেন একটা দড়ি দিয়ে থলে ঝুলছে। আমি প্রচারে গেছিলাম, আমি একটা রাজনীতিতে সবে এসেছি, আমি রাজনীতিতে জাস্ট 2.5 মাস এসেছি। তার আগে একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। তার নাম বলতে এখন কারুর ভয় লাগে না বলে বলি। আগে ছিল NORSS, এখন ছিল KNOWRSS। এখন চাহিদা বেড়ে গেছে আমাদের। জিজ্ঞেস করে, কি করে মেম্বার হব? মেম্বার হওয়া যায় না, কেন? এই অর্গানাইজেশন কোনো রেজিস্ট্রেশনই হয়নি। আমরা is an unregistered organization running for more than 100 years. We do pay tax, পাবেন না ট্যাক্স দিই না। তো এই সামাজিক সংগঠনে যখন ছিলাম, আমি প্রত্যেক বাড়িতে যেতাম। আমাদের এটাকে বলে জাগরণ বা গৃহপ্রবাস। অনেকে এখন বলে, আরে আপনি তো আমাদের বাড়িতে এসেছিলেন 3 মাস আগে, তার 6 মাস আগে, অনেক কথা বলে গেছিলেন, রাষ্ট্র, হিন্দু, সনাতনী। আমি সেই এখন রং পাল্টে ফেলেছি। বটবৃক্ষের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একটা ডাল ভারতীয় জনতা পার্টি। তো সেই সময় গিয়ে অনুভব করেছিলাম, যেটা কিন্তু লোকে বলে যে আমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো, আমি তাদের বলি রাখবেন না, বিধাননগরে নিয়ে আসুন। এটা জিওগ্রাফিক্যালি লার্জেস্ট বৃদ্ধাশ্রম ইন্ডিয়াস। যেটা চাই, ছেলে মেয়েরা অ্যাটলিস্ট খোঁজ রাখুক, টাকা পাঠিয়ে দিচ্ছি, এটা খোঁজ রাখা না। বাড়িতে আউটসোর্সড কোম্পানিকে বলে দিচ্ছি, ওরা সব দেখে রাখে। আমি তো চিকিৎসক ছিলাম, জানেন স্যার, বলে দিয়েছি একটা কোম্পানি, অমুক নাম বললে আবার আমি এখন স্বাস্থ্যমন্ত্রী, তো বিজ্ঞাপন হয়ে যাবে বলে নাম বলতে পারছি না। সেসব কোম্পানির নাম বলতে তারা সব করে দেবে, ইলেকট্রিক বিলও দিয়ে দেয়, মা বাবাকে দেখিয়ে নিয়ে আসে ডাক্তারের কাছে, খাবারটাও প্রায় রেঁধে দেয়, নার্সিং স্টাফও দিয়ে দেয়। আমরা পয়সা দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে ভাববেন আমি সব পেমেন্ট করি। দিস ইজ নট টেকিং কেয়ার অফ ইয়ার পেরেন্টস। This is not called taking care of your parents. No, I don't accept that. আপনার ছেলে মেয়ে ওই করে থাকতে পারে, খারাপ ভাবে নেবেন না, কিন্তু এটাই সত্য। আর আমরা সত্যান্বেষী। ভারতবর্ষের 4খানা সিংহ আছে, তলায় লেখা আছে সত্যমেব জয়তে। আমরা সেটাই ভুলে গেছি, সিংহর দিকে তাকিয়ে থাকি। তো এই বৃদ্ধাশ্রমে যেটুকু করার দরকার, ছেলে মেয়েরা যারা দেশে থাকেন তারা যেন ছেলে মেয়েরা আমাদের শহরে ফিরে আসেন। ব্যাঙ্গালোরের নতুন নামকরণ হয়েছে বেঙ্গালুরু, আর তারপর আরো একটা এডিশন বেরিয়ে গেছে বেঙ্গলি আর ইউ, কেন ওখানেই বেশি দেখা যায় বাঙালিকে।
তো ছেলেমেয়েরা যারা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে আছে তাদের জন্য কর্মসংস্থান করে দেওয়া, তাদের ইকুইভ্যালেন্ট পে প্যাকেট যদি এখানে দেওয়া হয় তারা নিশ্চয়ই ফিরে আসবেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে বা পশ্চিম ইউরোপে তাদেরকে ফিরিয়ে আনা কঠিন। আমাদেরকে যতই প্রধানমন্ত্রী বলুক 2047 হচ্ছে ভারতবর্ষের বিকশিত ভারত বা আমাদের থার্ড ওয়ার্ল্ড নেশন থেকে ফার্স্ট ওয়ার্ল্ড নেশনে যাওয়ার কথা, এখন বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড নেশন আমরা। তো দেখি কতটা কি হয়। 2047 অব্দি আমিও বেঁচে থাকবো না, আপনারাও কেউ থাকবেন আমি জানি না। তো সেটা ভাবাই খালি স্বপ্নই থাক, স্বপ্ন না দেখলে তো বাস্তব হবে না, স্বপ্ন করাটাই ভালো, দেখাটাই ভালো। তো যারা আছেন তাদের জন্য কি কি দরকার, এক, আমাদের কিছু কিছু জায়গায় আমরা ঠিক করেছি প্রত্যেকটা ওয়ার্ডে যেসব ওয়ার্ড অফিস হবে এবং এরপরে নির্বাচন হবে আমাদের কর্পোরেশনে, আমাদের যেসব কাউন্সিলররা থাকবে যে কোনো রাজনৈতিক দল তাদের কাছে বিধায়ক হিসেবে আমার সংকল্প থাকবে অ্যাটলিস্ট বয়স্ক বৃদ্ধাদের দেখভাল করার জন্য একটা ব্যবস্থা হোক। প্রত্যেকটা বাড়িতে যারা আছেন দোতলা ব্যবস্থা আমরা করেছি, সেটা আরো যখন আমরা প্রকাশ করবো, কেন এখন রাজনৈতিক দলের সঙ্গে যুক্তটা দুম করে অ্যানাউন্স করলে আবার অনেকে রেগে যায়। তো এগুলোর অ্যানাউন্সমেন্টেরও নিয়ম আছে। তো প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টেরও মাইলেজ থাকে, তার সোশ্যাল মিডিয়া সেকশন থাকে, সুতরাং আমরা দুম করে অ্যানাউন্স করতে পারি না। হবে, তৈরি হচ্ছে, খুব কুইকই দেখতে পাবেন। প্রত্যেকটা বাড়িতে একটা আপনাদের বলবো যে যারা সল্ট লেক পার্টে হচ্ছে, অ্যাডেড এরিয়াটা একটা আলাদা প্রবলেম, সেটা ডিসকাস করবো না, ইট উইল বি ভেরি লেংদি টু ডিসকাস সাচ আ very extraordinary thing which is called added areas, rightly pointed by Mr. Devashish Chan. Excellent. তো একটা চেয়ার লিফট লাগান। মেন morbidity of elderly population হচ্ছে fractures, এর মধ্যে commonest cause of fractures is fall in a staircase. তো চেয়ার লিফটটা কিন্তু খুব সুন্দর জিনিস, এটা আপনার ঘরের রেলিং দিয়ে চেয়ারটা উঠে যায়, খুব একটা কিন্তু বিরাট খরচা লাগে না, ভেরি ইজি টু ফিক্স এটা। স্টেয়ারের এর কোনো কর্পোরেশনের পারমিশনও লাগে না, নিচ থেকে নেমে গিয়ে ছেড়ে টিপে দিলে ওপরের লিফট চলে যায় আবার। তো ইটস নট কস্টলি। বাড়িতে তো দুজনই থাকেন এখন, আর তো কেউ দেখার লোক নেই। মাঝে মাঝে শনিবারে ফোন আসে, ফোনটা ধরছে না কেন, হোয়াটসঅ্যাপ কল, সেটা আবার এখন পয়সা লাগে না। আর মাঝে মাঝে আপনাদেরও যেতে হয় যদি ওখানে কেউ নবজাতক হয়, একটু দুলিয়ে দিয়ে আসতে হয় না, খরচা আছে ওখানে, সাংঘাতিক খরচাই যে বলেছে নেন। তো বাকি সময়টা যখন এখানে আছেন তাদের জন্য একটা চেয়ার লিফট। ওষুধপত্রের জন্য বলবো এখন খুব সুন্দর হয়ে গেছে অনলাইন অ্যাপগুলো, সেই অ্যাপগুলোতে রেজিস্টার করুন, সেগুলো অনলাইন আছে, সার্ভিসেস ভেরি গুড। আর হসপিটালের জন্য মাথায় রাখবেন যে হসপিটাল পরিষেবা কিন্তু আপনার পুলিশও দিতে পারে, বাড়িতে বড় বড় করে কতগুলো নাম্বার আপনার দরজার পিছনে লাগিয়ে রাখুন, খোঁজার চেষ্টা করবেন না। সবসময় মোবাইল ফোনের উপর নির্ভরশীল হবেন না, অসুস্থ হলে তখন নাম্বার সার্চ করতে অসুবিধা হবে, রাদার দ্যান ইউ ক্যান ডায়াল ইট। আর আবারও বলি, ল্যান্ডলাইন ফোনটা খারাপ না, ওটাকে খুঁজে পাওয়া যায়। আমার মায়ের অবস্থা হবে, ফোন অনেক সময় লকারেও বাজে, এখন লকারে ফোন গেল কেন না, যদি চুরি হয়ে যায়, আগের দিন ওই জানলা দিয়ে নিয়ে চলে যায়, সব শুনেছি, মা চান করতে যাওয়ার সময় লকারে রেখে দেন, তারপর টিভি দেখছেন, ফোন বাজছে। তো সুতরাং ল্যান্ডলাইনটা কিন্তু চুরিও হবে না, আর এমন কিছু খরচা নেই। বিভিন্ন কোম্পানির ল্যান্ডলাইন আছে, আপনি যদি কোনো টিভির কানেকশন নেন, ল্যান্ডলাইন কামস ফর ফ্রি। সুতরাং একটা ল্যান্ডলাইন রাখুন, দ্যাটস ইউর পেহচান। আমাদের পুরো দিনের বিএসএল এর নাম্বারের ডিরেক্টরি আমি ছোটবেলায় পড়তাম, ওটাই পড়তে ভালো লাগতো, কত মুখার্জি আছে দেখ, শেষই হচ্ছে না। ভালো লাগলো আপনাদের সঙ্গে কিছু কিছু জিনিস বললাম, ভালো খারাপের মধ্যে। 15-20 দিন পরে কিছু কিছু নিয়ম বেরোবে, সেটা হচ্ছে প্লাস্টিকের থলে যদি প্লাস্টিকের প্যাকেট নিয়ে গেলে আপনাকে কিন্তু ফাইনও করা হতে পারে। এভিকশন নোটিশ পড়ে গেছে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় আপনাদের প্যালপেবল ডিফারেন্স এসছে। সিটি সেন্টারে আমি নিজে হাত দাঁড়িয়ে এভিক্ট করিয়েছি, আমি এফডি পার্কের সামনে এভিক্ট করিয়েছি। দ্য পেডেস্ট্রিয়ানস রাইট ইজ দ্য ফুটপাথ। মহানুভব হয়ে লাভ নেই, মহানুভব হলে যারা ওখানে হকারি করছে বলবো বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, দুবেলা খাওয়ান, দেখুন কত বড় মহানুভব। বা আপনার বাড়ির সামনে, আপনার বাড়ির ভেতরে তার দোকানটা খুলতে দিয়ে দিন। কেউ যদি এটা রাজি হন সেটাই বলবো। লাস্ট, দ্য মোস্ট টাচি সাবজেক্ট, টাচি সাবজেক্টের নাম হচ্ছে 3টে আহ। আহ আহ আহ, রাত্রি 10টায় শুনতে পাবেন। একটা হাতা নিয়ে কিছু সারাদিনের ভাত যেটা নষ্ট হয়েছে কেউ খাবে না, সেটাকে এক হাতা, 2 হাতা, 3 হাতা, আহ আহ আহ। তো এটার সমাধান আমি পাইনি, যতবার চেষ্টা করেছি দুটো দিকই আমাকে এসে ডান্ডা মেরে গেছে। মানে প্রত্যক্ষভাবে মারবে, বাড়িনি, মারবে হয়তো,
একটা হচ্ছে যারা কেন এদের প্রতিবাদ করছেন, আপনি কি করে মেনে নিচ্ছেন, আপনি কি করে বিধায়ক হয়ে এগুলো কথা বলছেন। আরেকজন সঙ্গে সঙ্গে চলে বা হারের এরে করে করে যে একদম আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, যদি আপনার মনে হয় যে কুকুরটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এতই আদরের, ভেতরে রাখুন, আমার কোনো আপত্তি নেই। বিয়ে করা বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে তফাৎ আছে। 10খানা গার্লফ্রেন্ড বেরোচ্ছে তো এখন, 3.5 কিলো সোনা বাড়িতে বউয়ের সময় জেলে ঢুকে গিয়ে বেঁচে গেছে, নাহলে বউ পেটাতো। জেলে ঢুকে গিয়ে ভদ্রলোক বেঁচে গেছে, নাহলে বউ পেটাতো। যে 3.5 কিলো সোনা, আর একজন তো 2খানা বেরিয়েছে গার্লফ্রেন্ড, একজনকে 1.5 কিলো, একজনকে 3.5 কিলো। এবার তো মানে আরেকটা গার্লফ্রেন্ডও পেটাতো। তো সেই জন্য বলি এই সাবজেক্টটা লাস্টটা দেবাশিস বাবু সাহায্য আমার লাগবে, যে দেখবেন কি করে সমস্যার সমাধান করা যায়। এই দুজনকে নিয়ে বসলে কিন্তু মধ্যে আমিই মার খাবো, কারণ আমি তো আম্পায়ার হতেই হবে। আই কান্ট টেক সাইডস, দ্যাটস নট মাই লাক্সারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা ঔপচারিকভাবে বলবো সেটা আমরা সব জায়গায় বলি, আপনার গলা মেলাতে পারেন। আমরা এই আদর্শে বিশ্বাসী, তাই বারবার বলবো জয় ভারত মাতা কি জয়। দেবাশিস বাবু এবং সবাইকে বলি আমি একটু তাড়াই আছি, একটু ক্ষমা করে দিতে হবে। আমি বেলুড়ে যাব, বেলুড় মাঠে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাদের মহারাজদের সঙ্গে একই রকম দুষ্টু মিষ্টি সম্পর্ক আছে। ওদের সঙ্গে এই কথা বলি, খুব তো ভালো খানদান, এসিতে বসে থাকেন, কি করে আর হবে, তাও বলে পেট ব্যথা করছে। এই গেলেই শুরু হবে। আমি ওই আমার পদপ্রসাদ শনি রোববারে একবার না গেলে আমার খুব অসুবিধা, মহারাজরা খেপে যায়। ঠিক আছে, আসি। হ্যাঁ, সবাইকে নমস্কার। আর নতুন ভাবে আপনাকে চিনলাম আজকে। নাও ফিলিং proud that you are part of my blood, my DNA. Thank you very much, sir. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একটু অদল বদল করে বলতে ইচ্ছে করছে। তব নাম এই বলে খ্যাত হোক, তুমি আমাদেরই লোক। ডাক্তার মানুষ, এত সুবক্তা, মনে পড়ে যাচ্ছে ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের কথা। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আবার আসবেন আমাদেরই একজন হয়ে। নমস্কার। ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে, কারণ উনি ঠিক পলিটিশিয়ানদের মতো বক্তৃতা দেননি, বরঞ্চ একজন সাধারণ শিক্ষিত মানুষের মতো কথা বলেছেন।